কিছু মানুষ শব্দে নয় বরং সম্পূর্ণ নীরব হয়ে গেলে ভেঙে পড়ে। ভাবুন তো, যাদের সঙ্গে প্রতিদিন কথা হতো তারা হঠাৎ করে একদিন চুপ হয়ে গেল। না কল, না মেসেজ, শুধু একটা গভীর নীরবতা। সেই নীরবতায় মন প্রশ্ন করতে শুরু করে, কিছু ভুল হয়ে গেছে কি? কেউ এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, নাকি আমার আর কোনো মূল্য নেই? এখান থেকেই অস্থিরতা শুরু হয়, আর বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে বসে। আজ এটা কোনো মনের খেলা নয়, এটা মনোবিজ্ঞান। আর যদি পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝে নেওয়া যায়, তাহলে সামনে ওকে বদলানোর দরকার পড়বে না, নিজের মনই শক্ত করতে হবে। চলুন এবার বুঝি, যখন কেউ চুপ থাকে তখন আসল শক্তি কোথায় জন্মায়। একটা কথা হলো, চুপ থাকা সবচেয়ে বড় জবাব। আগে একটা খুব শান্ত কিন্তু খুব সত্যি কথা বুঝি। যখন কেউ আপনাকে উপেক্ষা করে, তখন আসল আঘাত শব্দ থেকে আসে না, আসল আঘাত আসে সেই নীরবতা থেকে, যা হঠাৎ সম্পর্কের মাঝে এসে পড়ে। অনেক সময় এমন হয় যে যখন সামনেওয়ালা দূরত্ব তৈরি করতে শুরু করে, তখন আপনার মন অস্থির হয়ে ওঠে। ইচ্ছা হয় কথা বলে ফেলতে, জিজ্ঞেস করতে যে ভুলটা কোথায় হয়েছে, বা জানাতে যে আপনি এখনও সেই জায়গায় আছেন। আর এখানেই বেশি মানুষ নিজেরাই নিজের ক্ষতি করে ফেলে। তবে একটা কথা খুব জরুরি, এখানে নিজেকে দোষ দেবেন না। যদি মন অস্থির থাকে, যদি হৃদয় বারবার কিছু বলতে চায়, তাহলে এর মানে এই নয় যে আপনি দুর্বল। এর মানে শুধু এতটুকু যে আপনি মানুষ, এবং মানুষ যখন কারো সাথে বন্ধন গড়ে তোলে, তখন তাকে হারানোর ভয় পায়। এখন মন দিয়ে বুঝুন, যখন আপনি বারবার কথা বলেন, বারবার ব্যাখ্যা দেন, আর বারবার নিজের উপস্থিতি জানান, তখন সামনে থাকা মানুষটার ভাবার সুযোগই থাকে না। আর সত্য বললে, এখানেই ভারসাম্য খারাপ হয়ে যায়। কারণ যখন আপনি প্রতিটা প্রশ্নের যখন আপনি উত্তর দিতে শুরু করেন, তখন সামনে থাকা ব্যক্তিকে নিজেই প্রশ্ন করার দরকার পড়ে না। তার জন্য সবকিছু সহজ হয়ে যায়। সে জানে, সে যাই করুক আপনি সব সময় উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কিন্তু যেদিন আপনি চুপ হয়ে যান, ঠিক সেদিন পরিস্থিতি বদলে যেতে শুরু করে। এখানে চুপ থাকা কোনো দুর্বলতা নয়, চুপ থাকা আসলে এমন একটা উত্তর যা না বলেও সামনে থাকা ব্যক্তির মস্তিষ্কে পৌঁছে যায়। যখন আপনি হঠাৎ কথা বলা বন্ধ করে দেন, তখন সামনে থাকা ব্যক্তি প্রথমেই ভাবতে থাকে, হঠাৎ কেন চুপ হয়ে গেল? এই প্রশ্নই তার মনকে অস্থির করে তোলে। আর এখানেই তুমি পার্থক্যটা অনুভব করছো, তাই না? এখন তুমি অনেক কিছু করছো না, কিন্তু প্রভাবটা শুরু হয়ে গেছে। এটাই তো চুপ থাকার আসল শক্তি। মনোবিজ্ঞান আমাদের একটা খুব সাধারণ কথা শেখায়, মানুষের মস্তিষ্ক খালি জায়গা সহ্য করতে পারে না। যেখানে কোনো উত্তর থাকে না, সেখানে চিন্তা নিজে থেকেই শুরু হয়ে যায়। আর চিন্তা যত বেশি ঘোরে, উদ্বেগ ততই বাড়ে। আগে যখন তুমি কথা বলতেছ, তখন সামনে ওর কোনো ভয় ছিল না, কিন্তু এখন যখন তুমি চুপ, তখন ওর মনেই একটা হালকা ভয় বাসা বাঁধতে শুরু করেছে। হয়তো আমি ওর থেকে দূরে সরে যাচ্ছি, হয়তো ওর আমার দরকারই নেই। এই সব প্রশ্ন বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু ভিতর থেকে অনেক ভারী হয়। ভাবুন তো, যার জন্য আপনার কণ্ঠস্বরের অভ্যাস ছিল, আপনার উপস্থিতির অভ্যাস ছিল, তার জন্য আপনার নীরবতা হঠাৎ অনেক বড় হয়ে ওঠে। এখান থেকেই চাপ তৈরি হয়। নীরবতা চাপ সৃষ্টি করে, কিন্তু লক্ষ্য রাখবেন, এই চাপ জোর করে আসে না। এই চাপ আসে আপনার শান্ত থাকার কারণে, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার কারণে। এখন একটা কথা খুব সৎভাবে বুঝতে হবে, চুপ থাকা তখনই প্রভাব ফেলে যখন সেই নীরবতা শান্ত ও সমতল হয়। আপনি যদি চুপ থাকেন কিন্তু ভিতর থেকে চিন্তিত থাকেন, আপনি যদি চুপ থাকেন কিন্তু প্রতিটি মুহূর্তে বসে অবস্থায় চুপ থাকা কোনো কাজে আসে না। তাই আজ যদি তুমি চুপ থাকো, তাহলে নিজের কাছে একবার প্রশ্ন করো, আমি কি ভেতর থেকে নিজেকে সামলাতে পারছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথে আছো। প্রভাব তখনই পড়ে যখন তুমি চুপ থেকেও নিজের জীবন স্থির রাখতে পারো। তুমি ওঠো, তোমার কাজ করো, তোমার দিন সামলাও, আর অন্যজন দেখতে পায় যে তুমি তার চুপ থেকে ভেঙে পড়নি। এটাই সবচেয়ে বেশি কাটে। কারণ এখন সামনে থাকা ব্যক্তি ভাবে না কেন তুমি কথা বলছো না, বরং সে ভাবতে শুরু করে, হয়তো আমি নিজেই জায়গা হারাচ্ছি না। আর এই ভাবনাই ভিতর থেকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, আপনার চুপ থাকা কারো শাস্তি দেওয়া নয়, এটা নিজের আত্মসম্মান রক্ষার উপায়। যখন আপনি কোনো হইচই না করে, অভিযোগ না করে শান্তিপূর্ণভাবে পিছিয়ে আসেন, তখন সামনে থাকা মানুষ নিজেকে আয়নায় দেখতে শুরু করে। আর অনেক সময় মানুষ সেই আয়নার মুখোমুখি হতে চায় না। এ কারণেই চুপ থাকা অনেক কিছু বলে দেয়। এই চুপ থাকা বোঝায় আপনি এখন নিজের মূল্য বুঝতে পেরেছেন। আপনি সব পরিস্থিতিতেই নিজেকে প্রমাণ করার জন্য বাধ্য নন। আর যদি আজ এই কথা শুনে আপনার চোখ একটু ভারী হয়ে যায়, তাহলে বুঝবেন এটা কথাটা তোমার ছুঁয়ে গেছে। আর যখন কোনো কথা হৃদয় পর্যন্ত পৌঁছায়, তখনই সেই কথা বদলে যায়। শেষে শুধু এটুকুই মনে রাখো,
চুপ থাকা মানে পালানো নয়, চুপ থাকা মানে হার মানা নয়। চুপ থাকা একটা বুদ্ধিমত্তা, যা ঠিক সময়ে পালন করলে সবচেয়ে গভীর প্রভাব ফেলে। তো চল এবারই শান্তিটাকে একটু গভীরভাবে বুঝি। কারণ যখন তুমি চুপ থাকো, শুধু প্রভাব পড়ে না, সামনে থাকা ব্যক্তির অভ্যাসও বদলাতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় পরের কথা। পয়েন্ট 2, মনোযোগ পাওয়া বন্ধ হয়ে যায়। এবার আরেকটা খুব গভীর কিন্তু খুব সত্যি কথা বুঝি। এই কথা বুঝতে একটু ধৈর্য লাগে, তাই মনটা শান্ত রাখো। শুরুতে এমনটা প্রায়ই হয়। আগে প্রতিদিন মেসেজ আসতো, ফোন দিত, জিজ্ঞেস করতো খেয়েছ তো, আজকের দিনটা কেমন গেল। তোমার উপস্থিতি খুব মূল্যবান ছিল। আর সত্যি বলতে ওই মনোযোগে কোনো ছলনা থাকতো না। এই মনোযোগ পাওয়ার কারণ হলো তখন তুমি গুরুত্বপূর্ণ ছিলে। তারপর ধীরে ধীরে সব কমতে শুরু করে। মেসেজের উত্তর দেরিতে আসে, ফোন নিজে নিজে বন্ধ হয়ে যায়। আর একদিন এমনও আসে যখন হঠাৎ সবকিছু অনেক শান্ত হয়ে যায়। এখান থেকেই মন সবচেয়ে বেশি জটিল হয়ে ওঠে। তুমি ভাবো, আমি এমন কি করেছিলাম? দিয়া, আমার ভুল কোথায় ছিল? আমি কি আর গুরুত্বপূর্ণ নই? যদি আজ আপনি নিজেই এই প্রশ্ন করছেন, তাহলে একটা কথা স্পষ্ট করে নিন, আপনি ভুল নন। মনোযোগ পাওয়া বা না পাওয়া সবসময় আপনার মূল্য ঠিক করে না। কিন্তু মনোবিজ্ঞান এখানে আরেকটা সত্য দেখায়। যখন কাউকে বারবার মনোযোগ দেওয়া হয়, তখন সে সেটা ধীরে ধীরে স্বাভাবিক মনে করতে শুরু করে। আর আপনি নিজেও আপনার জীবনে এটা দেখেছেন। যার অভ্যাস হয়ে যায়, তার গুরুত্ব কমে যেতে থাকে। এখন এটা এমনভাবে ভাবুন, যদি প্রতিদিন সূর্য ওঠে, আমরা তাকে আর লক্ষ্য করতে থাকি না। কিন্তু যেদিন সূর্য, সেই দিনেই গোটা দুনিয়া অস্থির হয়ে উঠবে। অ্যাটেনশনও কিছুটা এরকমই। যখন তুমি সবসময় পাওয়া যাও, প্রতিটা মেসেজের জবাব দাও, প্রতিটা প্রশ্নের সমাধান হয়ে যাও, তখন সামনে থাকা লোকটা মনে করতে থাকে যে এটা সবসময়ই থাকবে। কিন্তু যেদিন তুমি এই অ্যাটেনশনটা তুলে নাও, সেদিনই ভিতরে কিছু না কিছু কেঁপে ওঠে। আর একটা খুব জরুরি কথা মাথায় রাখো, যখন অ্যাটেনশন বন্ধ হয়, তখন অহংকার জমতে শুরু করে। এই আঘাত বাইরে দেখা যায় না, কেউ সামনে এসে বলে না যে আমার পার্থক্য পড়ছে, কিন্তু ভিতরে অহংকার প্রথমবার অনুভব করে যে কিছু হাত থেকে ফসকে যাচ্ছে। ঠিক আছে, যদি তুমি এ পর্যন্ত শুনছ, তাহলে হয়তো এই কথাগুলো তোমার জীবনের সঙ্গে কোথাও না কোথাও মিলে যাচ্ছে। যদি তাই হয়, তাহলে এই ভিডিওটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনে যা বলবো তা তোমার মন আরও পরিষ্কার করবে। এখন সামনে বোঝো, যেই মানুষটা তোমার অ্যাটেনশনের অভ্যাস ছিল, তোমার খাবার নেবার অভ্যাস ছিল, তোমার রিয়াকশন দেখার অভ্যাস ছিল, তার কাছে তোমার চুপ থাকা একটা শূন্যতা হয়ে দাঁড়ায়। আর সেই শূন্যতা খুব অস্বস্তিকর হয়। আগে যখন তুমি জিজ্ঞেস করতে, তখন সামনেওয়ালা কখনো মন দেয়নি, কিন্তু এখন যখন তুমি জিজ্ঞেস করো না, ঠিক সেই প্রশ্নটা তার মগজে ঘুরতে থাকে। আজও কিছু জিজ্ঞেস করল না কেন? হঠাৎ এত শান্ত হয়ে গেল কিভাবে? এসব প্রশ্ন ইগোকে সরাসরি আঘাত করে। আর এখানে একটা কথা খুব মন দিয়ে বুঝো, তুমি অ্যাটেনশন বন্ধ করে কারো শাস্তি দিচ্ছ না, তুমি শুধু নিজের এনার্জি ফিরিয়ে নিচ্ছ। এই এনার্জি তোমারই, এই সময় তোমারই, আর এটা সবখানে খরচ করাই দরকার নেই। যখন তুমি অ্যাটেনশন দেওয়া বন্ধ করো, তখন অন্যজন প্রথমবার নিজের একাকিত্ব অনুভব করে। আর সেই একাকিত্ব ভিতরে প্রশ্ন জাগায়, আমি কি এতটা গুরুত্বপূর্ণ ছিলাম না? এই মানুষটির কি আমার দরকারই ছিল না? প্রশ্ন ইগোকে নাড়া দিয়ে দেয়। এখন একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী কথা বুঝুন, নিজের অ্যাটেনশন ধরে রাখতে গিয়ে নিজেকে ঠান্ডা কিংবা রুক্ষ হতে হবে না। আপনি শুধু স্বাভাবিক থাকুন, শান্ত থাকুন, নিজের কাজে মন দিন, কোনো ভান করবেন না, কোনো আড়ম্বরপূর্ণ বার্তা দিবেন না, কোনো নাটক করবেন না। এই নীরবতা সবচেয়ে বেশি প্রভাব ফেলে, কারণ এখন সামনে থাকা মানুষ বুঝতে পারে না আপনি কি ভাবছেন। আর মানুষ সবচেয়ে বেশি ভয় পায় যেটা সে বুঝতে পারে না। শেষ পর্যন্ত শুধু এটুকুই মনে রাখবেন, আপনারা টেনশনই আপনার শক্তি। এটা দিন সেই জায়গায় যেখানে এর মান থাকে, আর যেখানে মান নাই সেখানে দেবেন না। সেখান থেকে শান্তিপূর্ণভাবে এটা ফিরে নিয়ে আসুন। এই শান্তি, এই সমতা সামনে যে মানুষের অহংকার, সেটাকে ভিতর থেকে নাড়াতে শুরু করে। এখন ভালো করে শুনুন, যখন মনোযোগ পাওয়া বন্ধ হয়ে যায়, তখন শুধু অহংকারই নড়ে না, মগজও শান্ত থাকে না। আর এই অস্থিরতা পরে কি করে, এখন সেটা বুঝি। তৃতীয় পয়েন্ট, মগজ নিজেরাই গল্প তৈরি করতে শুরু করে। এখন একটা সহজ মনে হওয়া কথা বুঝি, যা শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু ভেতর থেকে খুব গভীর প্রভাব ফেলে। যখন কাউকে বারবার কোনো উত্তর পাওয়া যায় না, যখন প্রশ্নগুলো বাতাসে ঝুলে থাকে,
তখন মানুষের মগজ খালি থাকে না। মগজ কিছু না কিছু ভাবতেই থাকে, আর এখান থেকেই আসল ঝামেলা শুরু হয়। মনোযোগ দিয়ে বোঝো, যখন সামনে থাকা মানুষ উত্তর দেয় না, তখন বাহির থেকে সে চুপ থাকে, কিন্তু ভেতরে মস্তিষ্ক একদম চুপ থাকে না। মস্তিষ্ক নিজেই প্রশ্ন তৈরি করতে থাকে, নিজেই উত্তর খুঁজতে থাকে, আর বেশিরভাগ সময় সেই উত্তরগুলো সত্য হয় না। এই কারণেই ওভার থিঙ্কিং নিজেই শুরু হয়ে যায়। তুমি নিজেও এটা অনুভব করেছ, যখন উত্তর আসে না, তখন প্রথমেই মনে হয় উনি হয়তো আমাকে ভুলে গেছে। তারপর মস্তিষ্ক থামে না, পরের চিন্তা আসে, হয়তো অন্য কারো সাথে কথা বলছে। আর তারপর ধীরে ধীরে কোনো প্রমাণ ছাড়াই, কোনো সত্যি ছাড়াই মস্তিষ্ক একটা পুরো কথা বানিয়ে ফেলে। এক জিনিস ভালো করে বুঝে নেওয়া দরকার, ওই গল্পটা সত্যি নয়, কিন্তু মস্তিষ্ক সেটা সত্যের মতো ভাবতে শুরু করে। আর যখন মস্তিষ্ক কোনো জিনিস সত্যি মনে করে ফেলে, তখন শরীরও সেই অনুযায়ী রিয়্যাক্ট করতে থাকে। ঘুম হালকা হয়ে যায়, মন অস্থির হয়ে ওঠে, ছোট ছোট জিনিসও ভারী মনে হতে থাকে। যদি আজ এইসব তোমার সঙ্গে হচ্ছে, তাহলে নিজের প্রতি দোষারোপ করো না। এর মানে এই নয় যে তুমি দুর্বল, এর মানে শুধু এতটুকু যে তুমি মানুষ, আর মানুষের মস্তিষ্ক অনিশ্চয়তায় একদম পছন্দ হয় না। সাইকোলজি একদম সরল কথা বলে, যখন তথ্য সম্পূর্ণ থাকে না, তখন মস্তিষ্ক ফাঁকা জায়গা পূরণের চেষ্টা করে। আর বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্ক সবচেয়ে খারাপ ভ্যারিয়েন্ট বেছে নেয়, কারণ ভয় মস্তিষ্ককে বেশি তাড়িত করে। এখন এখানে একটা খুব জরুরি মোড় আসে, এটা মনোযোগ দিয়ে শুনুন। যখন তুমি চুপ থাকো, যখন তুমি উত্তর দেওয়া বন্ধ করো, যখন তুমি ব্যাখ্যা দেওয়া ছেড়ে দাও, তখন ওভার থিঙ্কিং তোমার জন্য নয়, সামনে বসার জন্য শুরু হয়। এখন সামনে বসার মস্তিষ্ক একই পথে চলতে শুরু করে, যে পথে আগে তোমার মগজ তো চলতেই ছিল। এখন ভাবতে শুরু করে, আমি কি কিছু ভুল করলাম নাকি? এই মানুষটা কি আমার থেকে দূরে সরে যাচ্ছে? আর এই ওভার থিঙ্কিংই তাকে ভিতর থেকে অস্থির করে তুলতে থাকে। বুঝুন, যখন কেউ সব কিছু স্পষ্ট বলেই দেয়, তখন মগজের ভাবার সুযোগ পাওয়ার থাকে না। কিন্তু যখন স্পষ্টতা পাওয়া যায় না, তখন মগজ নিজেই পরিচালক হয়ে যায়, নিজেই লেখক হয়ে যায়, আর নিজেরাই পুরো সিনেমা বানিয়ে ফেলে। আর সেই সিনেমাটা বেশিরভাগ সময় ভয়ঙ্কর ধরনের হয়। এখন আপনাকে এখানে কি করতে হবে? খুব শান্ত মনের সঙ্গে বুঝে নিন। ওভার থিঙ্কিং বন্ধ করার জন্য বারবার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, নিজেকে প্রমাণ করার চেষ্টা করার দরকার নেই। তুমি শুধু এইটুকু করো, শান্ত থাকো, নিজের দিনটাকে সামলাও, নিজের কাজেই মন দাও। কারণ যখন তুমি শান্ত থাকো, তখন সামনে থাকা মানুষ শান্ত থাকতে পারে না। তার মাথা প্রশ্ন করতে থাকে, তার রাতে ভালো করে ঘুম হয় না। আর এইটাই সেই পর্যায় যেখানে কিছু বলো না, কিছু করো না, তবুও তোমার প্রভাব পড়ে। শেষে শুধু এটুকু মনে রেখো, সব কাহিনী যা মাথা তৈরি করে তা সত্য নয়, কিন্তু যখন তুমি চুপ থাকো, তখন সামনে থাকা মানুষের মাথা নিজেই সেটাকে সত্য মনে করতে থাকে। আর এই ওভার থিঙ্কিং ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভেঙে দেয়। তো চলো এবার এই ওভার থিঙ্কিংয়ের পরের সত্যটা দেখি। কারণ যখন মস্তিষ্ক প্রশ্ন করে, তখন মানুষ প্রথমবার কারো মূল্য বুঝতে পারে, এবং এটাই সেই মোড় যেখানে মূল্যবোধ অনুভূত হয়। পয়েন্ট 4, মূল্যবোধের অনুভূতি। চলুন এবার একটা খুব গভীর কিন্তু খুব শান্ত সত্যি বুঝি। এই সত্যি বুঝতে কোনো তর্কের দরকার হয় না, শুধু একটু সৎ মন চাই। প্রায়ই এমন হয়, যা জিনিস রোজ সামনে থাকে, যা সহজেই পাওয়া যায়, তার গুরুত্ব ধীরে ধীরে কম হতে শুরু করে। আর এটা মানুষের স্বভাব, এতে কারো দোষ নেই, শুধু অভ্যাসের খেলা। তুমি মনোযোগ দিয়ে বুঝো। যখন কেউ সবসময় পাওয়া যায়, সব কল ধরে যায় হয়, প্রতিটা মেসেজের জবাব দেয়, তখন সামনে বসার মানুষের মনে এটা গেঁথে যায় যে ও সবসময় এটাই থাকবে, আর যেটা চলে যাওয়ার ভয় থাকে না, তার কদরও ধীরে ধীরে কমে যায়। এজন্যই আগে যে জিনিসটা সহজ লাগে, সেই জিনিস একসময় মিসিং মনে হতে শুরু করে। এখন এটা একটা ছোট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যদি প্রতিদিন তোমার টেবিলে একটাই জিনিস রাখা থাকে, কিছুদিন পর তুমি ওটা দেখাই বন্ধ করে দাও, কিন্তু যেদিন সেটা সেখানে না থাকে, সেই দিন তোমার চোখ প্রথমেই সেটা খুঁজে বের করে। সম্পর্কেও একই কথা ঘটে। যখন তুমি সব সময় সামনে থাকো, তাহলে আপনার উপস্থিতি টের পাওয়া যায় না, কিন্তু যখন আপনি পিছিয়ে যান, তখন সেই উপস্থিতি সবচেয়ে আগে মনে পড়ে। আর এখান থেকে আসল মূল্য বোঝা শুরু হয়। বুঝতেই পারছেন, মূল্য কোনো জিনিস নয় যেটা আপনি চেয়ে পেতে পারেন। মূল্য হলো সেই অনুভূতি যা সামনে কারো হয় যখন সে কোনো কিছু হারানোর মুখে পড়ে। এজন্য একটা কথা অনেক সত্যি বলা হয়, মানুষ শুধু সেই জিনিসের মূল্য বোঝে যেটা হারায়। এই লাইনটা শুনতে একটু কঠোর মনে হতে পারে, কিন্তু এর মধ্যে অনেক গভীর সত্য লুকিয়ে আছে। যদি এই কথা শুনে আপনার মাথায় কারো একটা মুখ ভেসে ওঠে, তাহলে এই ভিডিওটি সেটা ওই মানুষের কাছে পৌঁছে দিন,
কখনো কখনো কথা বলে নয়, শুনিয়ে বোঝানো হয়। আর হতে পারে এই ভিডিও কোনো একের চোখ খুলে দেবে। এখন ভালো করে বুঝুন। আপনি লক্ষ্য করুন, যতদিন আপনি সেখানে ছিলেন, আপনার কথার অভ্যাস ছিল, আপনার প্রশ্নের অভ্যাস ছিল, আপনার মনোযোগের অভ্যাস ছিল, কিন্তু অভ্যাস হয়ে গেলে সেটা আর স্পেশাল থাকে না। এখন যেই মুহূর্তে আপনি সরে যান, যেই মুহূর্তে আপনার উপস্থিতি কমে যায়, তখন সামনে বসার মগজ প্রথমবার থামে আর ভাবতে শুরু করে, এটা আগের মতো কেন নেই, এখন হঠাৎ করে কেন বদলে গেল। এটাই ভ্যালুর শুরু। এখানে একটা কথা খুব ভালো করে ধরে রাখবেন, ভ্যালু তখনই হয় না যখন আপনি কাউকে বুঝিয়ে দেন, তখন ভ্যালু তৈরি হয়। ভ্যালু তৈরি হয় যখন আপনি চুপচাপ সরে দাঁড়ান, কারণ তখন সামনে ওর কোনো তাৎক্ষণিক জবাব থাকে না। এখন তাকে নিজেকেই বুঝতে হয় সে কি হারিয়েছে। আর বিশ্বাস করুন, এই অনুভূতি অনেক গভীর হয়। আগে আপনার উপস্থিতি একটা সুবিধা ছিল, এখন সেই উপস্থিতি একটা ঘাটতি হয়ে দাঁড়ায়। আগে আপনাকে নেওয়া হতো স্বাভাবিক মনে, এখন আপনার অনুপস্থিতি চোখে পড়তে শুরু করে। এটাই সেই মোড় যেখানে মানুষ থেমে ভাবতে শুরু করে, আর ভাবার সঙ্গে সঙ্গে মনেও একটা হালকা অস্থিরতা জাগে। বুঝে নিন, কেউ আপনার ভ্যালু তখনই বোঝে না যতক্ষণ যাতে ওর তোমার অভাব না লাগে। আর অভাব অনুভব করানোর জন্য তোমার ঝগড়া করার দরকার হয় না, তোমাকে শুধু তোমার এনার্জি ফিরে নিতে হয়। এখন এখানে একটা খুব জরুরি কথা আছে, ভ্যালু বোঝানোর মানে এই নয় যে তুমি ঠান্ডা বা রুক্ষ হয়ে যাও। তুমি নর্মাল থেকো, শান্ত থেকো, শুধু আগের মতো এতটা উপলব্ধ না থেকো। আর এই পরিবর্তনটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে, কারণ এখন সামনেওয়ালা তোমার অনুপস্থিতি বুঝতে পারে না। সে ভাবতে থাকে, আমি কি ওকে হালকাভাবে নিয়েছি? আর এই সন্দেহ ভ্যালুর জন্ম দেয়। এখানে নিজেকে কম বুঝিও না। যদি কেউ তোমার মূল্য বুঝতে না পারে, মানে এটা নয় যে তুমি কম ছিলে, এর মানে শুধু এতটুকুই যে তুমি খুব বেশি পাওয়া যেতেছিলে। আর যখন পাওয়া জেতার পরিমাণ কমে যায়, তখন মূল্য স্বয়ংক্রিয়ভাবেই বেড়ে যেতে থাকে। শেষ পর্যন্ত শুধু এটাই মনে রেখো, মূল্য চাওয়া হয় না, মূল্য বোঝা হয়। আর প্রায় সেটা বোঝা যায় যখন কিছু হাতছাড়া হতে শুরু করে। এই কারণেই যেটা আগে সহজ ছিল, একদিন তা মিসিং মনে হতে থাকে। এখন একটু থেমে যাও, কারণ মূল্য বোঝা সহজ কাজ নয়। এখান থেকেই একটা যুদ্ধ শুরু হয়। অহংকার কিছু বলে আর হৃদয় কিছু অন্য কথা। এবার সেই যুদ্ধে কথা বলি। পয়েন্ট 5, ইগো আর সত্য একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। চলুন এখন এমন একটা সত্যি বুঝি যা বেশিরভাগ মানুষ বাইরে থেকে দেখে না, কিন্তু ভিতরে খুব তীব্রভাবে চলছে। যখন কোনো সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে, যখন কথা কমে যায়, আর যখন এক পাশ থেকে নীরবতা শুরু হয়, তখন ভিতরে একটা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ বাইরে দেখা যায় না, কেউ এটা সোশ্যাল মিডিয়ায় লেখে না, কেউ ওটা শব্দে প্রকাশ করে না, কিন্তু ভিতরে অনেক কিছু ভেঙে পড়ে। এই যুদ্ধের দুই খেলোয়াড় থাকে, এক হলো ইগো আর অন্য হলো সত্যি। ইগো খুব জোরে বলে, আমার কোনো ফারাক পড়ে না, আমি ঠিক আছি, হ্যাঁ আমার কারো দরকার নেই। কিন্তু একই সময়ে হৃদয় খুব ধীরে বলে, কিছু তো ভুল হচ্ছে, এই শান্তি ঠিক লাগছে না। আর এখান থেকেই মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে। ভালো করে বুঝো, অহংকার হচ্ছে বাইরের আস্তরণ, এটা অন্যদের দেখানোর জন্য, কিন্তু হৃদয়ে ভিতরে থাকে, সেটা সত্যিটা জানে, সেটা মিথ্যে বলতে পারে না। তাই যখন কেউ বলে আমার কোনো সমস্যা নেই, তখন বেশিরভাগ সময় ওর সবচেয়ে বেশি সমস্যা থাকে। অহংকার মানুষকে শক্তিশালী দেখায়, কিন্তু সত্যিটা ওকে ভিতর থেকে দুর্বল করে। এখন এই যুদ্ধে একটু বেশি গভীরে যায়। বুঝো তো, দিনে ইগোই জিতে যায়, কাজে, মানুষের সামনে, হাসিতে, কথোপকথনে। কিন্তু রাতে যখন সব শান্ত থাকে, যখন মোবাইল পাশে রেখে দেওয়া হয়, তখন হৃদয় কথা বলতে শুরু করে। তখন প্রশ্ন ওঠে, সত্যি আমার কোনো ব্যাপারে ফারাক পড়ে? যদি না পড়ে তাহলে এই বেচেনিটা কেন? আর এটাই সেই মুহূর্ত যখন ইগো আর সত্য একে অপরের সামনে দাঁড়িয়ে থাকে। ইগো বলে মেসেজ করো না, নিজেকে ছোট করো না। হৃদয় বলে একবার তো জিজ্ঞেস করো, কোথাও তো ঠিক আছে তো। আর এই টানাপোড়েন মানুষকে ভিতর থেকে ক্লান্ত করে দেয়। বুঝো, এই লড়াই আর হয় না কারণ তুমি দুর্বল হয়, এই লড়াই হয় কারণ আপনি সম্পর্কিত ছিলেন। যার সাথে কেউ সম্পর্কিতই নয়, তার জন্য অহংকার আর হৃদয় কখনো লড়াই করে না। কিন্তু যেখানে সম্পর্ক সত্যি হয়, সেখানে এই যুদ্ধ নিজে থেকেই শুরু হয়ে যায়। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝুন, অহংকার সবসময় জিততে পারে না, আর হৃদয় সবসময় চুপ থাকতেও পারে না। কিছু সময় পর এই ভিতরের লড়াই মানুষের শক্তি শেষ করে দেয়। এজন্যই বলা হয়েছে, এই ভিতরের লড়াই একজন মানুষকে ভেঙে দেয়। বাইরে থেকে মানুষ একদম স্বাভাবিক লাগে, কিন্তু ভিতর থেকে সে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এখন এখানে নিজেকে দোষ দেবেন না, যদি কখনো আপনারও এমন হয়, অনুভব করেছো, তো তুমি একলা না। যারা কখনো সত্যিই কারো ভালোবেসেছে, তাদের সবাইকে এই লড়াইটা সইতে হয়েছে। এখন প্রশ্ন হলো, এই লড়াইয়ে জয় কার হয়? সত্যরই, কারণ অহংকার যতই বলুক আমার কোনো সমস্যা নেই, হৃদয় ভিতর থেকে জানে কি ঠিক আর কি ভুল। আর যেদিন অহংকার ক্লান্ত হয়, সেদিন সত্যি সামনে এসে দাঁড়ায়।
তখন মানুষ মেনে নিতে শুরু করে, হ্যাঁ আমার সমস্যা আছে, হ্যাঁ কিছু ভুল হয়েছে। আর তুমি যদি সেটাই মেনে নাও, সেটাই সবচেয়ে বড় আঘাত হয়ে যায়। বুঝো, এখন অহংকার তোমাকে থামাচ্ছে, সত্যি তোমাকে ঝাঁকিয়ে দিচ্ছে, আর যাকে ঝাঁকিয়ে দেওয়া হয় সে আর আগে যেমন থাকে না। এখন এখানে তোমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে এই লড়াইয়ে ঝাঁপাতে হবে না। তোমাকে না অহংকারকে উস্কাতে হবে, না মনকে বোঝাতে হবে। তোমাকে শুধু শান্ত থাকতে হবে, সমভূতিশীল থাকতে হবে, নিজের আত্মসম্মানের সঙ্গে দাঁড়াতে হবে। কারণ যত বেশি তুমি শান্ত থাকবে, তত বেশি এই লড়াই সামনে ওর ভিতরে তীব্র হবে। সে বাইরে থেকে শক্তিশালী দেখাবে, কিন্তু ভিতর থেকে ভেঙে পড়বে। আর একদিন এমন আসবে যখন অহংকার ক্লান্ত হয়ে পড়বে আর সত্যি জয়ী হবে। শেষ পর্যন্ত শুধু এটুকু মনে রেখো, অহংকার আওয়াজ করে, সত্য চুপ থাকে, কিন্তু জয় সবসময় সত্যিরই হয়। আর এই ভিতরের লড়াই ধীরে ধীরে মানুষকে বদলে দেয় ভিতর থেকে। আর এখন শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন অহংকার ক্লান্ত হয়ে পড়ে আর হৃদয়ের কণ্ঠ শোনা যায় বেশি জোরে, তখন একটা চিন্তা জন্ম নেয়। সেই চিন্তা যা মানুষকে আবার ফিরিয়ে আনে। পয়েন্ট 6, ফিরে আসার চিন্তা আসে। চলুন এখন এই পুরো প্রক্রিয়ার সেই মোড়ে আসি, যেখানে বাইরে থেকে দেখলে কিছুই বিশেষ বদলায় না, কিন্তু ভিতরে অনেক কিছু বদলে গেছে। যখন শান্তি পাওয়া যায় না, যখন মন বারবার বিচলিত হয়, আর যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে বলে মনে হয় না, তখন মানুষ প্রথমবার সত্যিকার অর্থে নিজের সঙ্গে কথা বলে, করা শুরু করে। ভালো করে বুঝুন, শুরুতে সামনে থাকা মানুষ নিজেকে বোঝায়, সে বলে সব ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি এগিয়ে গেছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব কথা ফাঁকা মনে হতে থাকে। কারণ সত্যি শান্তি থাকলে বারবার সেই নিস্তব্ধতা মনে পড়ত না। সত্যি নিয়ন্ত্রণ থাকলে মন এতবার একই দিকে টানত না। বুঝুন, মন তখনই কষ্ট পায় না যখন সব ঠিকঠাক থাকে। মন তখনই কষ্ট পায় যখন কিছু অসম্পূর্ণ থাকে। আর এই অসম্পূর্ণতাই ধীরে ধীরে ফিরে আসার ভাবনায় রূপ নেয়। প্রথমে এই ভাবনা খুবই হালকা থাকে, মাত্র এতটুকুই, এক ঝলক, একটা স্মৃতি, একটা পুরনো কথা। তারপর এই ভাবনা একটু গভীর হয়ে যায়। রাতে একাকিত্বে যখন কোনো মনোযোগ কেন্দ্রীভূত করার জিনিস কাজে আসে না, তখন মন খুব চুপচাপ বলে, একবার কথা বলতে হবে, শুধু জানতে যে সব ঠিক আছে তো। আপনি মনোযোগ দিন, এই ভাবনা অহংকার থেকে আসে না, এটা হৃদয় থেকে আসে। অহংকার বলে যেও না, দুর্বল হয়ো না, কিন্তু হৃদয় খুব শান্তিতে বলে, শুধু একবার শুনতে চাই, শুধু একবার বুঝতে চাই। আর এখানেই মানুষ ভিতর থেকে নড়ে উঠতে থাকে। এখন বুঝুন, ফিরে আসার ভাবনা কখনো হঠাৎ আসে না। এখন এটা সেই সব রাতের ফলাফল যেখান থেকে শান্তি মেলেনি। এটা সেই মুহূর্তের ফলাফল যেখানে নিয়ন্ত্রণ থাকার ভান করা হয়েছে। আর যখন সেই ভান ভেঙে পড়ে, তখন সত্যিটা সামনে আসে। আপনি এখানে একটা কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কেউই অহংকারের কারণে ফিরে আসে না, কেউই ভয়ের কারণে ফিরে আসে না। ফিরে আসার আসল কারণ থাকে ভেতরের অশান্তি। যখন মন বারবার সেই নামটাই উচ্চারণ করে, যখন সেই আওয়াজ মনে পড়ে, যখন সেই নীরবতা কাটা দেয়, তখন মানুষ বুঝতে পারে যে সে এগোতে পারেনি, এবং এই বুঝাই ফিরে আসার প্রথম ধাপ হয়। আপনি বুঝেন, এই পদক্ষেপটা খুব ভারী হয়, কারণ এতে অহংকারকে ঝুঁকতে হয়, মানতে হয়, হ্যাঁ আমার জন্য এটা গুরুত্বপূর্ণ। এই কারণে বেশিরভাগ মানুষ অনেকক্ষণ নিজেদের সঙ্গে লড়ে যায়। কিন্তু যখন এই লড়াই ক্লান্ত করে দেয়, তখন মানুষ শান্তি বেছে নেয়। আর শান্তির পথ প্রায়ই সেই দরজার মধ্যে দিয়েই যায় যেদিন একবার সে বেরিয়েছিল। এখানেই একটা খুব জরুরি কথা আছে, যদি কখনো সামনেওয়ালা ফিরে আসে, সেটা এই জন্য নয় যে আপনি পালিয়ে গিয়েছিলেন, এটা নয় যে আপনি তাকে পিছনে পিছু করছেন। সে আসে কারণ আপনি শান্তি বেছে নিয়েছেন, আপনি নিজেকে সামলে নিয়েছেন, আপনি নিজেকে কে বাঁচাল। বুঝো, কারো সাথে কথা বলা মানে কারো শাস্তি দেওয়া নয়, কাউকে তাড়া করা মানে কাউকে নিচু করা নয়, এটা শুধু নিজের আত্মসম্মান রক্ষা করার একটা উপায়। আর যখন তুমি নিজেকে বাঁচাও, তখন সামনে বসা মানুষ নিজের থেকে প্রশ্ন করে, আমি কি ওকে হালকাভাবে নিয়েছি, আমি কি ওর মূল্য বুঝিনি। এই প্রশ্নগুলো ফিরে আসার চিন্তাকে আরও জোরদার করে। এখন তোমার ভূমিকা স্পষ্ট, তোমাকে কিছু প্রমাণ করতে হবে না, কাউকে মানতে হবে না, তোমাকে শুধু শান্ত থাকতে হবে, সমানুভূতিশীল থাকতে হবে, আর নিজের মূল্য বুঝে চলতে হবে। কারণ যখন তুমি এমন করো, তখন সামনে যে মানুষটা আছে তার জন্য ফিরে আসার চিন্তা কমে যায়, কঠিন হয়ে যায়। আর শেষমেশ এটাই সেই সত্যি যা খুব কম মানুষই বুঝতে পারে। না কথা না বলা কোনো চালাকি নয়, না কারো পিছনে পড়া কোনো দুর্বলতা, এটা শুধু নিজেকে বাঁচানোর একটা উপায়। যদি তুমি এই পর্যন্ত শুনে থাকো, তাহলে কমেন্টে শুধু এটা লিখে দাও, আমি নিজেকে বেছে নিয়েছি। যদি তুমি এই ভিডিওটা এই পর্যন্ত শুনেছ, তাহলে এর মানে তুমি কেবল কাউকে বদলাতে নয়, নিজেকে বুঝতে এসেছ। মনে রেখো, শান্তির পথ কখনো হইচই থেকে হয় না,
না বারবার বোঝানোর থেকে, না কারো পিছনে পড়ার থেকে, না নিজেকে ছোট করে দেখানোর থেকে। কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন তুমি থেমে যাও, যখন তুমি নিজেকে বেছে নেবে, যখন তুমি তোমার আত্মসম্মানের সঙ্গে শান্তিতে দাঁড়াবে। আর যদি সামনেওয়ালা বুঝতে চায়, তবে তার পথ এখান থেকেই শুরু হবে। আর যদি না চায়, তবুও তুমি হারবে না, কারণ তুমি নিজেকে হারতে দিওনি। যদি এই কথাগুলো তোমার মনকে একটু হলেও শান্ত করতে পারে, তাহলে এই ভিডিও এখানেই শেষ করো। কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রতিশ্রুতি নেই, শুধু নিজেকে নিয়ে এক শান্ত সিদ্ধান্ত, সৎ থাকার।